ওকে, সো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি আজকের ক্লাস। তো আমরা থার্সডে তে এই ক্লাসটা নিতে পারি নাই, যে তোমাদের এই অ্যাডভান্স টার্মিনাল ভেলোসিটির এই ভিডিওটা দিয়ে দেওয়া হয়েছিল, তাই না? সবাই তো তোমরা অলরেডি দেখে ফেলছো। সো এখন এই টার্মিনাল ভেলোসিটির যে চ্যাপ্টারটা ছিল, এখানের মধ্যে আমরা কি করছি? আমরা তো ও লেভেলসে থাকতে সময় জাস্ট কি করছিলাম, কনসেপ্টটা শিখছিলাম যে কেন একটা অবজেক্ট বা কিভাবে একটা অবজেক্ট টার্মিনাল ভেলোসিটি অ্যাটেইন করে। টার্মিনাল ভেলোসিটি অনেক ভাবে অ্যাটেইন করা যায়। হরাইজন্টালি মুভ করতে সময় টার্মিনাল ভেলোসিটি অ্যাটেইন করা যায়, ভার্টিক্যালি মুভ করতে সময় অ্যাটেইন করা যায়। যে ভার্টিক্যালি উপর থেকে নিচে নামতে সময় করা যায়, নিচে থেকে উপরে উঠতে সময় করা যায়। এটা ডিপেন্ড করে যে অবজেক্টটা কোন দিক দিয়ে মুভ করতেছে এন্ড ইভেন্চুয়ালি কি হওয়া লাগবে। যে টার্মিনাল ভেলোসিটি মানেটা কি? টার্মিনাল ভেলোসিটি মানেটা হলো আমাদের একটা কনস্ট্যান্ট ভেলোসিটি, যেটা হলো একটা ম্যাক্সিমাম কনস্ট্যান্ট ভেলোসিটি। তো এই একটা অবজেক্ট কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে কখন? যখন তার উপরে আনব্যালেন্সড ফোর্স হয়ে যাবে জিরো, তাই না? যে একটা অবজেক্ট যখন নাকি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে, মানে তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, মানে অ্যাসেলারেশন জিরো। আর অ্যাসেলারেশন জিরো থেকে আমরা বুঝে গেলাম কি, যে আনব্যালেন্সড ফোর্সও কি হবে? জিরো হবে। তো যখন নাকি এই যে আনব্যালেন্সড ফোর্সটা জিরো, তো তখন আমরা বুঝতে পারলাম কি, যে অবজেক্টের উপরে আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ফোর্স গুলি কি হয়ে যাবে? সমান সমান হয়ে যাবে। ও লেভেলসে থাকতে সময় আমরা একটা জিনিস করতাম না, কি করতাম না? আপথ্রাস্ট নামের যে ফোর্সটা আমরা এ লেভেলসে উঠে শিখছি, ও লেভেলসে এটা নাম জানতাম যে আপথ্রাস্ট নামের একটা ফোর্স আছে, কিন্তু এই আপথ্রাস্ট ফোর্সের কনসিডারেশনের ব্যাপারটা আমরা এখানের মধ্যে নিতাম না। এইখানেও এই যে এই জায়গার মধ্যে আমরা কিন্তু ক্যালকুলেশনে আসলে কি করি নাই, এয়ার এর জন্য যে যখন নাকি অবজেক্টটা কি করে, when the object moves through air, তখন কিন্তু আমরা কি করতেছি না, তখন কিন্তু আমরা এরকম আপথ্রাস্টটাকে এত বেল দিচ্ছি না। কেন? বিকজ এই যে আপথ্রাস্ট ফোর্সটা আছে, আপথ্রাস্ট ফোর্সের ফর্মুলাটা কি? আমরা যে আপথ্রাস্ট নিয়ে পড়ে আসছি, আপথ্রাস্টের ব্যাপারটা কি ছিল? আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু ডেনসিটি অফ দ্য ফ্লুইড ইনটু ভলিউম অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড ইনটু জি, তাই না? তো এখন এয়ার এর কথা যখন নাকি আমরা বলি, তো এয়ার এর ডেনসিটি হলো অনেক অনেক কম, বুঝছো? তো তাহলে যদি একদম সিগনিফিকেন্টলি লার্জ ভলিউম অফ এয়ার যদি ডিসপ্লেস না করে থাকে, তো তাহলে এয়ার থেকে এত বড় কোনো আমরা কি পাবো না, এত বড় কোনো আপথ্রাস্ট ফোর্স পাবো না। সো তাহলে এয়ার নিয়ে যখন নাকি আমরা ডিল করব, তো তখন আমরা নরমালি বলে দেই কি, যে আপথ্রাস্টটাকে নেগলিজিবল ধরে আমরা ড্র্যাগ ফোর্স আর ওয়েট নিয়ে কথা বলি। যে কি হয়, ও লেভেলস এর কনসেপ্টটা কেমন ছিল? ও লেভেলস এর কনসেপ্ট ছিল এরকম, যে ফার্স্টে শুধু কি করতেছে, ওয়েট কাজ করতেছে নিচের দিকে। তো তাহলে যেহেতু আনব্যালেন্স ফোর্স নিচে, তো তাহলে নিচের দিকে অ্যাসেলারেট করবে। তো তাহলে নিচের দিকে অ্যাসেলারেট করতেছে মানে ডাউনওয়ার্ড ডিরেকশনে কি হচ্ছে? ভেলোসিটি বাড়তেছে। তো এই যে ডাউনওয়ার্ড ডিরেকশনে ভেলোসিটি বাড়তেছে, এখন কি হয়? আমরা যে টার্বুলেন্ট ফ্লো, ল্যামিনার ফ্লো এইসব যে পড়ে আসছি, দেন ওখানের মধ্যে আমাদের যে এয়ার রেজিস্ট্যান্সের যে কনসেপ্টটা কি হবে, যে যত তুমি একটা অবজেক্টের ভিতর দিয়ে বেশি ভেলোসিটিতে মুভ করবা, তত তোমার উপরে ড্র্যাগ ফোর্স বাড়বে। এই যে আমাদের স্টোকস ফোর্স যেটা ছিল, স্টোকস ফোর্স এর আমরা ফর্মুলাটা যেটা আমরা ডেরাইভ করছিলাম, ডেরাইভ তো করি না, ওটা স্টোকস ল, এটা আমাদেরকে দেওয়া ছিল যে ড্র্যাগ ফোর্স ইজ ইকুয়াল টু হোয়াট? এফ ডি দিয়ে আমরা ড্র্যাগ ফোর্স বোঝাচ্ছি। ড্র্যাগ ফোর্স এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হলো 6 পাই আর এটা ভি। তো এখন এখানের মধ্যে 6 আর পাই এই দুইটা তো আমাদের নরমাল কি পিওর নাম্বার, এইটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। আর এটা কি আমরা অবজেক্টটাকে কি ধরে নেই, যে আমাদের স্টোকস ল যেখানের মধ্যে আমরা পড়ছিলাম, যে এখানের মধ্যে আমাদের স্টোকস ল এর যেই ভিডিওর মধ্যে তোমরা দেখছিলা, তো এখানের মধ্যে কি কি বলছিলাম? স্টোকস ল কখন অ্যাপ্লাই করা যাবে? স্টোকস ল কিন্তু আমাদের একটা কন্ডিশনাল ল, এটা শুধু কি করা যাবে? স্লো মুভিং স্ফিয়ারস এর জন্য ইউজ করা যাবে। মানে কি ব্যাপারটা হলো আমাদের এরকম, ভেলোসিটিটা হইতে হবে কম, এই যে ভেলোসিটিটা হওয়া লাগবে কম, আর অবজেক্টটাকে কেমন শেপের ধরতে হবে? স্ফেরিক্যাল শেপের ধরতে হবে। তো এর জন্য এখান থেকে আমাদের ওই যে অবজেক্টটাকে কি ধরতেছি, উই আর কনসিডারিং দ্য অবজেক্ট টু বি আ স্ফেয়ার,
স্ফিয়ার অর স্ফেরিক্যাল অবজেক্ট, তো তখন ওখানে তার একটা কি ধরলাম আমরা, রেডিয়াস ধরলাম। ঠিক আছে, তো এখন এই ব্যাপারটুকু যদি আমাদের কি না থাকে, হ্যাঁ স্মল, আরেকটা যে সাইজটা আমাদের ছোট হবে, যে স্ফিয়ারের সাইজটা, এটার রেডিয়াসটা এত বেশি বড় হওয়া যাবে না। ঠিক আছে প্রভা? তো তাহলে এখানের মধ্যে আমাদের ব্যাপারগুলো কি কি, একটা হলো স্ফিয়ারটার সাইজ ছোট, একে তো হলো স্ফিয়ার, ল্যামিনার ফ্লো হইতে হয়, হ্যাঁ হ্যাঁ ল্যামিনার ফ্লো ছাড়া, এই যে ফারাবি, আমরা ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো যখন পড়ছিলাম তখন কিন্তু একটা ব্যাপার আমরা ক্লিয়ার করে আসছিলাম, যে ল্যামিনার ফ্লোটা কি প্রেডিক্টেবল, ঠিক আছে, আর টার্বুলেন্ট ফ্লোটা হলো প্রেডিক্টেবল না। তো এখন এই যে আমাদের ফর্মুলাটা আছে, তো এই ফর্মুলাটার মধ্যে সে কি করতেছে, এখানের মধ্যে স্পেসিফিক্যালি সে বলেই দিছে যে এই জিনিসটা শুধু কোন সময়ের জন্য অ্যাপ্লিকেবল হবে। এই যে স্লো মুভিং স্ফিয়ার বলার রিজনটা হলো ওইটাই, যে টু এনশিওর দ্যাট স্ফিয়ারটার চারপাশে কি হচ্ছে, ল্যামিনার ফ্লো হচ্ছে। স্ফিয়ারের চারপাশে যদি কি হয়, টার্বুলেন্ট ফ্লো হয়, তো তাহলে পরে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে না, বা অ্যাপ্লাই করলে আমরা ভুল অ্যান্সার পাবো। বুঝতে পারছো? সো এটা হলো আমাদের মেইন কাজ, যে এখানের মধ্যে আমরা কাজটা কি বলতেছি, যে স্টোকস ফোর্স, যেটা নাকি আমাদের ড্র্যাগ ফোর্সের ক্যালকুলেশন করার একটা ফর্মুলা, এখন এটা যে কোনো সময়ের জন্য অ্যাপ্লাই করা যাবে না। এই যে এখানের মধ্যে বলেই দিছে যে তাদের এখানে স্মল স্ফিয়ার এট স্লো স্পিড, তো তাহলে পরে স্মল সাইজের একটা অবজেক্ট অল্প ভেলোসিটিতে মুভ করতেছে, তাহলে যেন সে কি ইনভোক না করে, সে যেন টার্বুলেন্ট ফ্লো না করায় তার অ্যারাউন্ডে। সো তাহলে পরে এই ফর্মুলা দিয়ে কি করা পসিবল, তাহলে পরে এই ফর্মুলা দিয়ে ড্র্যাগ ফোর্স ক্যালকুলেট করা পসিবল বা ডিটারমাইন করা পসিবল। এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলা কিন্তু কাবিও তোমাদেরকে ও লেভেলসে থাকতে সময় আমি কিন্তু এটা লিখে দিছিলাম ছোট করে। আমি একটা স্টেটমেন্ট যখন লিখছিলাম কি, যে এয়ার রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন টু থিংস, একটা হলো ভেলোসিটি আর আরেকটা বলছিলাম সারফেস এরিয়া, তাই না? সো তখন এই ড্র্যাগ ফোর্সের ফর্মুলাটা বলছিলাম যে এটা তোমরা বড় হলে শিখবা, যে এই, তো তাহলে কি রেডিয়াস যত বড় মানে সারফেস এরিয়া তত বড়, তো তার মানে সারফেস এরিয়া যত বাড়বে ড্র্যাগ ফোর্স তত বাড়বে। তো এইটা একটা ব্যাপার ছিল, ওই যে আমরা শিখছিলাম না, যে প্যারাশুট খুললে পরে ড্রাস্টিক্যালি এয়ার রেজিস্ট্যান্স অনেক বেশি বেড়ে যায়। সো প্যারাশুট খুললে কি এমন চেঞ্জ আসলো যে এত বেশি বেড়ে গেল ড্র্যাগ ফোর্সটা বা এয়ার রেজিস্ট্যান্সটা, বিকজ প্যারাশুট খুললে সারফেস এরিয়া বেড়ে গেল না, বেড়ে গেল, এইটাই। তো তাহলে এই যে সারফেস এরিয়াটা বেড়ে গেল দেখে তখন কি হবে, ড্র্যাগ ফোর্সটা বেড়ে যাবে। আর ভেলোসিটির ব্যাপার তো আমরা আগেই বলছিলাম, যে ভেলোসিটি যত বেশি ড্র্যাগ ফোর্স তত বেশি। তো এই ফর্মুলার সাথে রিলেট করে আমরা ও লেভেলস এর ওই টার্মিনাল ভেলোসিটির লম্বা যে এক্সপ্লেনেশন লিখতাম ওইটা, বুঝতে পারছো? নাও আমাদের এই ড্র্যাগ ফোর্স এর ক্যালকুলেশনের এই ফর্মুলাটা কি বলছি, এটা আমাদের একটা অ্যাজাম্পশন, যে ফিজিক্সের এখানে অনেক কিছু আমাদের অ্যাজাম্পশনের উপর চলতে হয়, বিকজ আমরা যদি লিটারাল ক্যালকুলেশন গুলি করতে যাই, মাথা মুথা এখনই তোমাদের আউট হয়ে যাবে, এখনই মনে করো মিটিং লিভ দিয়ে বলবা যে ফিজিক্স আর পড়া লাগবে না, বুঝছো? বিকজ এইগুলো একদম তোমার পুরো অ্যাডভান্স লেভেলে, আমরা অ্যাডভান্স লেভেল পড়তেছি, যে এ লেভেল পড়তেছি, কিন্তু এই লেভেলের না। আমাদের ইউনিভার্সিটি লেভেলে যাও তুমি হাজার হাজার অ্যাজাম্পশন দেখবা, বুঝছো, যে ডিফারেন্ট ডিফারেন্ট এরকম সারফেসকে একটা ল, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স রিলেটেড এরকম যদি ফিজিক্স কেমিস্ট্রি রিলেটেড ফিল্ডের মধ্যে থাকো, এই টার্ম তোমরা পাবাই, গসিয়ান সারফেস। তোমাদের বড় ভাইদেরকে জিজ্ঞাসা করতে পারো, রাফি ফাইয়াজ ওদেরকে জিজ্ঞাসা করতে পারো, ওরা এইগুলো এতদিনে ডিল করার কথা, বা ওদের সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের দিকে ওরা পাবে। এই গসিয়ান সারফেস দিয়ে দুনিয়ার যত ফর্মুলা আছে, ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড যত ফর্মুলা আছে, সব ফর্মুলা ডেরাইভ করা যায়। তো এইগুলা খুবই খুবই উইয়ার্ড কতগুলি ইন্টিগ্রেশনের ম্যাথ করা লাগে, বুঝছো? তো এইগুলা জিনিসের জন্য তোমাদেরকে বারবার বারবার করে আমি একটা জিনিসই বলি, যে ফিজিক্সে ভালো হওয়ার জন্য তোমার ম্যাথে ভালো হওয়া লাগবেই, আর না হলে পরে জাস্ট কনসেপ্ট। আমরা কিন্তু এ লেভেলসে এই জিনিসটা খুবই খারাপ, হ্যাঁ, আমরা এ লেভেলসে খুবই বাজে একটা প্র্যাকটিস করি, যে ম্যাথটা আমরা জাস্ট কোর ম্যাথসটা পড়ি। তোমাদেরকে হাজার বললে পরেও তোমরা ফার্দার নিবা না, ওইটা আমার
বলে বলে শিক্ষা হয়ে গেছে, জাস্ট একজনকেই আমি নেওয়াইতে পারছি, একজন না কয়েকজন নিছে, আসিফ জামিল নিছে, সাহাবী নিছে, দেন লাবিবা নিছে, বুঝছো, লাবিবা জায়নাব। তো এরা কয়জন জাস্ট এরকম ফার্দারটা নিয়ে পড়তেছে। তো এখন এখানের মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা ক্রিয়েট হবে কখন, ওরা যেমন টাইপের ম্যাথ গুলি, যেমন অ্যাডভান্স লেভেলের ম্যাথ গুলি ওরা অলরেডি শিখে নিচ্ছে, ইউনিভার্সিটি লাইফ ওদের জন্য আরো একদম ইজি হয়ে যাবে এমন না, কিন্তু তোমরা যত না প্রবলেম ফেস করবে একটা নতুন ইনফরমেশন তোমাদের দিকে থ্রো করলে, এর থেকে ওরা কি করবে, আগে থেকে প্রিপেয়ার থাকবে, বিকজ ওরা ফার্দার ম্যাথ করে আসছে, বুঝতে পারছো? তো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, যেগুলা নাকি এ লেভেলস এ থাকতে সময় স্টুডেন্টরা বুঝে না, জাস্ট গ্রেডস এর উপরে ফোকাস করে তারা কি করতে চায় না, যে ফার্দার ম্যাথসে গ্রেডস খারাপ আসবে এমন ভয়ে তারা নিতে চায় না, বুঝছো? তো এই জিনিসটার জন্যই পরে যায় প্রবলেম ফেস করতে হয় ইউনিভার্সিটি লাইফে। যারাই নাকি মনে করো যে এক্সেল করে এন্ড এভরিথিং, তাদের ম্যাক্সিমামই দেখবা যে ওরা ম্যাথে ভালো, ম্যাথে যদি ভালো না হয় দেন তাহলে খুবই কষ্ট এইসব করা, বুঝছো? আচ্ছা, তো তাহলে এইসব ব্যাপারে আমরা পরে বলবো, যে যেটা বললাম যে তোমরা যখনই নাকি ওরকম অ্যাডভান্স লেভেলের ফিজিক্স পড়তে যাবা, কেমিস্ট্রিও পড়তে যাবা, ইভেন বিজনেস সাইডে ইকোনমিক্স তো পড়তে গেলে, ইকোনমিক্সে যত লেভেলের ইন্টিগ্রেশন আছে তুমি এ লেভেলের ম্যাথেও এত বেশি ইন্টিগ্রেশন দেখো না, বুঝছো? তো এইগুলা জিনিস সবগুলাই তোমার ম্যাথ রিলেটেড, তো এর জন্য ম্যাথের মধ্যে অনেক ভালো মতো ফোকাস করা লাগবে। তো আমরা যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করতেছি কি জিনিস, যে স্টোকস ল, এই স্টোকস লটা দিয়ে আমরা কি করতে পারি, স্টোকস ল দিয়ে we can determine the drag force acting on a moving object। এখন কয়েকটা ব্যাপার আছে, কি কয়েকটা ব্যাপার হলো, এই মুভিং অবজেক্টের পাশে কি হওয়া লাগবে, ল্যামিনার ফ্লো হওয়া লাগবে, ঠিক আছে? এই মুভিং অবজেক্টের পাশে ল্যামিনার ফ্লো হতে হবে, এমন হলো আমাদের ব্যাপারটা। এখন আমাদের টার্মিনাল ভেলোসিটির জিনিস, এই জিনিসটা তো মনে হয় লেকচারের মধ্যে লেখা ছিল আলাদা করে, যে তোমার অবজেক্টটা নিচে নামুক বা উপরে উঠুক, ওয়েট আর আপথ্রাস্টের ডিরেকশন কিন্তু অলওয়েজ ফিক্সড, তাই না প্রভা? হ্যাঁ ভাইয়া। তো তাহলে আমরা দুইটা যদি এরকম কলাম করে ফেলি, একটা হলো while moving up, আচ্ছা while moving down দেই এখানে, পাশেরটাই while moving up। ওকে, তো তাহলে এই ওয়েট হলো নিচে, আপথ্রাস্ট হলো উপরে। এখন দেখো, ওয়েট হলো আপথ্রাস্টের থেকে বড়, এর জন্য অবজেক্টটা কি করবে, নিচের দিকে অ্যাসেলারেট করবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ভালো কথা। ওয়েটটার জন্য কি করতেছে, আনব্যালেন্সড ফোর্স হলো নিচে, বিকজ ইট ইজ গ্রেটার দ্যান আপথ্রাস্ট, সো অ্যাসেলারেশন হবে ডাউনওয়ার্ডস। অ্যাসেলারেশন এইটা দেখে লাগতেছে কমে যাচ্ছে, সো অ্যাসেলারেশন ডাউনওয়ার্ড লিখে দিই। আচ্ছা, সো এখন নিচের দিকে যদি অ্যাসেলারেট করে, মানে মুভ করতেছে কোন দিকে, ভেলোসিটিটা কোন দিকে গেইন করবে, ডাউনওয়ার্ড ডিরেকশনে, তাই না? তো তাহলে ভেলোসিটি যদি হয় ডাউনওয়ার্ড ডিরেকশনে, তো তাহলে ড্র্যাগ ফোর্স কোন দিকে কাজ করে, ড্র্যাগ ফোর্সের মেইন মন্ত্রটাই কি, যে সে কি চায়, ভেলোসিটিকে অপোজ করতে চায়, যে মুভমেন্টটাকে অপোজ করতে চায়, তাই না? তো তার মানে ভেলোসিটি যদি নিচে হয়, ড্র্যাগ ফোর্স কোন দিকে কাজ করবে, উপরে। উপরে। সো তাহলে দিস ইজ দ্য থিং দ্যাট হ্যাপেন্স, কি হবে, এই হলো ড্র্যাগ ফোর্স। তো ইভেনচুয়ালি এক সময় কি হবে, যত নিচে নামতেছে, এখানে তো আর আমাদের সারফেস এরিয়ার চেঞ্জ নিয়ে কোনো কাহিনী নাই, বিকজ একটা স্ফেরিক্যাল অবজেক্ট, একটা স্মল একটা বল তুমি রিলিজ করলে, সে তো আর নিজে নিজে প্যারাশুট খুলবে না, নাকি? সে তো আর মানুষ না যে সে ওরকম, এআই ইনকর্পোরেট করে দিলে অন্য কাহিনী, যে মনে করো একটা রোবট ছেড়ে দিলাম, নামতেছে একটা সার্টেন ভেলোসিটিতে, নামার পর তাকে যদি প্রোগ্রাম করে দেওয়া হয় যে সে ওই ডেপথে নেমে প্যারাশুট খুলবে, তো তখন তাহলে অন্য কাহিনী। এখানে আমরা জাস্ট সিম্পলি একটা বল ছেড়ে দিচ্ছি, এই বলটা কি করতেছে, সিন্স দ্য ওয়েট অফ দ্য বল ইজ গ্রেটার দ্যান দ্য আপথ্রাস্ট, তো তা এর জন্য সে কি করবে, নিচের দিকে অ্যাসেলারেট করবে। নাও অ্যাজ ইট ইজ অ্যাসেলারেটিং ডাউনওয়ার্ড, তার ভেলোসিটি ডাউনওয়ার্ড ডিরেকশনে বাড়তেছে, এন্ড উই নো
যে ভেলোসিটিকে অপোজ করবে কে? ড্র্যাগ ফোর্স। তো তাহলে ভেলোসিটি যেহেতু নিচের দিকে বাড়তেছে, ড্র্যাগ ফোর্স উপরের দিকে বাড়বে, এন্ড ইভেন্চুয়ালি ড্র্যাগ ফোর্স বেড়ে বেড়ে কি হবে? ইভেন্চুয়ালি ব্যালেন্স করে দেবে। the drag and the upthrust together will balance the weight, and তখন যে কি হবে? The object will reach terminal velocity. Very good. So তাহলে পরে এই ব্যাপারটা গেল আমাদের নিচে নামতে সময় কখন টার্মিনাল ভেলোসিটি রিচ করে। উপরে উঠতে সময়ও সেম কাজ হইতে পারে। এই জিনিস যে একটা অবজেক্টের মনে করো একটা বাবল, ঠিক আছে, ওরকম কোন একটা সার্টেন সারফেসের নিচে একটা বাবল ক্রিয়েট করছে ওয়াটার সারফেসের নিচে। তো তাহলে তার আপথ্রাস্টটা হলো ওয়েটের থেকে বড়। সো আপথ্রাস্ট হলো ওয়েটের থেকে বড়, তো এর জন্য অ্যাসেলারেশনটা এখন কোন দিকে? অ্যাসেলারেশনটা হবে আপওয়ার্ড ডিরেকশনে। এখন যেহেতু অ্যাসেলারেশন আপওয়ার্ড, তো তার মানে উপরের দিকে কি করবে? ভেলোসিটি গেইন করবে। সো ভেলোসিটি যদি হয় আপওয়ার্ড ডিরেকশনে, তো ড্র্যাগ ফোর্স কোন দিকে কাজ করবে? ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। সো এই যে নিচের দিকে ড্র্যাগ ফোর্স কাজ করতেছে, ইভেন্চুয়ালি কি হবে? যত উপরে যাচ্ছে তত ভেলোসিটি বাড়তেছে, তো তার মানে ডাউনওয়ার্ড ডিরেকশনে তত ড্র্যাগ ফোর্স বাড়বে। তো ইভেন্চুয়ালি ভেলোসিটি বাড়তেছে, ড্র্যাগ ফোর্স বাড়তেছে, ভেলোসিটি বাড়তেছে, ড্র্যাগ ফোর্স বাড়তেছে। এক সময় কি হবে? আপথ্রাস্ট will be balanced by the weight and drag. সো তখন কি হবে? সে টার্মিনাল ভেলোসিটি রিচ করলো। সো ওই কনস্ট্যান্ট ভেলোসিটিতে সে কি করবে? আপওয়ার্ড ডিরেকশনে মুভ করতে থাকবে। ওকে, সো এখন এই যে আমাদের কন্ডিশন গুলা কি, একবার ডাউনওয়ার্ড মুভ করতে সময় ড্র্যাগ আর আপথ্রাস্ট মিলে ওয়েটকে ব্যালেন্স করবে, আর আপওয়ার্ড মুভ করতে সময় ড্র্যাগ আর ওয়েট মিলে আপথ্রাস্টকে ব্যালেন্স করবে। এখন যেটাই করুক দেখো, আপথ্রাস্ট আর ওয়েটের ডিরেকশন কিন্তু ফিক্সড, তাই না? আপথ্রাস্ট আর ওয়েটের ডিরেকশন হলো ফিক্সড। সো তাহলে মেইন জাস্ট ডিরেকশনটা কার চেঞ্জ হইতে পারে? ড্র্যাগ ফোর্সের। কার উপরে ডিপেন্ড করে ড্র্যাগ ফোর্সের ডিরেকশন চেঞ্জ হয়? মুভমেন্টের ডিরেকশনের উপর। ভেলোসিটি। ভেরি গুড, ভেলোসিটির ডিরেকশনের উপর। যে ভেলোসিটি যদি হয় আপওয়ার্ড, ড্র্যাগ ফোর্স হবে ডাউনওয়ার্ড। ভেলোসিটি যদি হয় ডাউনওয়ার্ড, ড্র্যাগ ফোর্স হবে আপওয়ার্ড। ঠিক আছে, জাস্ট উল্টাটা। এমন তোমাদের অনেকগুলো এমসিকিউ পাবা যে তোমাদের বুকলেটের সামনের দিকে প্রত্যেকটার ইয়ার ওয়াইজ ওরকম আমাদের এমসিকিউ গুলি দেওয়া আছে। সো তাহলে ওই এমসিকিউ গুলাতে এমন টাইপের অনেকগুলা কোয়েশ্চেন পাবা যে কোনটার মধ্যে ঠিকমতো ডায়াগ্রামটা, যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম, কোনটার মধ্যে ঠিকমতো রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এই ব্যাপারগুলোতে খেয়াল রাখবা যে ভেলোসিটি কোন দিকে আছে আর ড্র্যাগ ফোর্স কোন দিকে আছে। এই ব্যাপারগুলো খেয়াল রাখলে পরেই ওইসব এমসিকিউতে কোনো রকমের প্রবলেম হওয়ার উচিত না। আচ্ছা, সো এখন আমাদের ডেরাইভেশনের পালা। যে আমরা এখানের মধ্যে কাজটা কি করতেছি দেখো, যে আমরা ওয়াটার তো ধরতেছি, তো তার মানে আমরা কি করব? আপথ্রাস্টটাকে নেগলিজিবল ধরবো না, আমরা আপথ্রাস্টটাকেও কি করব? কনসিডারেশনে নিব। সো এখন দেখো, ড্র্যাগ ফোর্স হলো 6 পাই আর, এটা ভি টার্ম, এটা হলো টার্মিনাল ভেলোসিটি। কেন? বিকজ এই ভেলোসিটিতে এসেই কি হয়েছে? ড্র্যাগ আর আপথ্রাস্ট মিলে ওয়েটটাকে ব্যালেন্স করতে পারছে, এন্ড এই ভেলোসিটিটা আর কি হবে না, এখন তো কনস্ট্যান্ট হয়ে গেছে, এই ভেলোসিটিটা আর চেঞ্জ হবে না। ওকে, সো তাহলে এই হলো আমাদের ড্র্যাগ ফোর্স। আর আপথ্রাস্টটা কি? ডেনসিটি অফ দ্য ফ্লুইড ইনটু ভলিউম অফ দ্য অবজেক্ট। যে পুরো অবজেক্টটাই তো পানির নিচে, তাই না? ফার্স্ট আমরা এটা লিখি, পরের বার আমি চেঞ্জ করব নেক্সট লাইনে। যে নরমালি ফর্মুলা হলো ডেনসিটি অফ দ্য ফ্লুইড ইনটু ভলিউম অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড ইনটু জি, তাই তো? আর ওয়েটের ফর্মুলা কি? ওয়েট ইজ ইকুয়াল টু মাস অফ দ্য সলিড অবজেক্ট ইনটু জি। আচ্ছা, এখন এখানের মধ্যে খেয়াল করো যে 6 পাই আর এটা ভি যেমন আছে অমনে থাকবে। নাও ডেনসিটি অফ দ্য ফ্লুইডই আছে, দ্যাটস নো প্রবলেম। এখন ভলিউম অফ দ্য ফ্লুইড ডিসপ্লেস, এখানে কি অবজেক্টটা তো অর্ধেক অর্ধেক পানির নিচে আর পানির বাইরে নাই, পুরো অবজেক্টটাই কি পানির নিচে না? পুরো অবজেক্টটা যেহেতু পানির নিচে, তো তার মানে কি দ্য হোল ভলিউম অফ দ্য অবজেক্ট ইজ রেসপন্সিবল ফর দ্য ডিসপ্লেসমেন্ট অফ ফ্লুইড। তো তার মানে ডিসপ্লেসড ফ্লুইডের ভলিউম কি হবে? অবজেক্টের ভলিউমের সমান, তাই তো? সো তাহলে দিস ইজ দ্য ভলিউম অফ দ্য অবজেক্ট ইনটু জি। আর ম্যাসটাকে কি লেখা যায়? উই নো ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। সো তাহলে ম্যাসকে কি লেখা যায়? ডেনসিটি ইনটু ভলিউম লেখা যায়।
সো তাহলে mass of solid is equal to what? Density of the solid into volume of the solid, যে ভলিউম অফ দ্য অবজেক্ট আর কি বেসিক্যালি, ইনটু জি। এখন এখানে থেকে আমরা যদি কাজ করি যে 6 পাই আর এটা ভি টার্ম is equal to what? Rho s v naught g minus rho f v naught into g। এখন এখানের মধ্যে ভলিউমটা কি আমরা স্টোকস ল এর মধ্যে স্পেসিফিক্যালি ধরেই নিয়েছি যে ভলিউমটা কেমন হবে, স্ফেরিক্যাল শেপের, তাই তো? আমরা ফার্স্টে ভলিউম আর জিটাকে একটু কমন নিয়ে নেই, যে ভি নট আর জি কমন আছে না, তো ওখান থেকে কমন নিয়ে নেই, পরে যে কাজ করা যাবে ইজিলি। তো এখানের মধ্যে এমন লেখা যায় যে ভলিউম অফ অবজেক্ট ইনটু জি, ডেনসিটি অফ সলিড মাইনাস ডেনসিটি অফ ফ্লুইড। এখন 6 পাই আর এটা ভি টার্ম, ভলিউমটাকে কি লেখা যায়? স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। সো তাহলে 4 পাই আর কিউব ইনটু জি ডিভাইডেড বাই রো এস মাইনাস রো এফ ডিভাইডেড বাই 3। ওই 4/3 টার ওই 3 টা এরকম ডেনোমিনেটরে পুরোটা একবার পাঠাই দিছে। ওকে, এখন টার্মিনাল ভেলোসিটিটাকে সাবজেক্ট করলে আমাদের ডেরিভেশন হয়ে যাবে। সো এখন 4 পাই আর কিউব ইনটু জি, ডেনসিটি অফ সলিড মাইনাস ডেনসিটি অফ ফ্লুইড। এখন নিচে কি আসলো? 6 পাই আর এটা ইনটু 3 আগে ছিল ওইটা। সো এখন এখানে সরি, সো এখন এখানের মধ্যে যদি আমরা দেখি 2 দিয়ে যদি কাটাকাটি করি, সো এখানে 2 এখানে 3, পাই পাই কাটাকাটি গেল, উপরে আর কিউব আর নিচে হলো আর, তো তার মানে আর কিউব থেকে একটা আর গেলে কত হবে? আর স্কয়ার থাকবে। সো দিস ইজ দ্য ফাইনাল ভার্সন, যে terminal velocity will be equal to what? The terminal velocity will be equal to 2r square g, density of the solid minus density of the fluid divided by 3 into 3। এই যে 3 আছে, এখানে আরেকটা 3 ছিল, সো 9 এটা। সো this is the derivation of the formula of terminal velocity, যে একটা অবজেক্ট যদি কি করে নিচে নামতে নামতে টার্মিনাল ভেলোসিটি রিচ করে, সো দিস ইজ হাউ টু ডিটারমাইন দা টার্মিনাল ভেলোসিটি। এই ফর্মুলা তোমরা ডাইরেক্টলি ইউজ করতে পারো। এখন এই ফর্মুলা ইউজ করার মধ্যে দিয়ে খুবই 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 বড় একটা ব্যাপার আছে, অনেক জনেরই এই ব্যাপারটা কনফিউশন ক্রিয়েট করে, যেটা তোমাদের কোশ্চেন পেপারে কোশ্চেন আসে। ঠিক আছে, তোমাদের ভিডিওর মধ্যেও তো মনে হয় এই ব্যাপারটা নিয়ে এক্সপ্লেন করা হয়েছে, যে নরমালি তোমার কাছে দেখে কি মনে হয়? তোমার কাছে এরকম দেখে এমন লাগতে পারে যে টার্মিনাল ভেলোসিটির ভ্যালু, এই টার্মিনাল ভেলোসিটির ভ্যালু বেশি হবে নাকি কম হবে? হ্যাঁ, এই টার্মিনাল ভেলোসিটির ভ্যালু বেশি হবে নাকি কম হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? তোমার কি মনে হয় যে একটা অবজেক্টের রেডিয়াস যদি বড় হয়, ঠিক আছে, একটা অবজেক্টের সাইজ যদি বড় হয়, তাহলে কি টার্মিনাল ভেলোসিটি বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। এই জিনিসটা কেন? রেডিয়াস যদি বড় হয় টার্মিনাল ভেলোসিটি বেশি কেন হবে? নরমালি মনে করো এই ফর্মুলা তোমার কাছে নাই, হ্যাঁ, তোমার কাছে জাস্ট এই জিনিসটা আছে, যে তুমি জাস্ট এই কনসেপ্টটুকু জানো। কি কনসেপ্টটুকু জানো? যে drag force is equal to 6 pi r এটা v। সো এখন তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে কি, যে রেডিয়াস যদি বাড়ে, যে একটা অবজেক্টের রেডিয়াস যদি ইনক্রিজ করে, তো তাহলে কি তার টার্মিনাল ভেলোসিটির ভ্যালু বেশি হবে নাকি কম হবে? প্রথম দেখায় আমাদের কাছে যেটা লাগতে পারে, কি লাগতে পারে, যে রেডিয়াস যদি বড় হয় তো তাহলে তো ড্র্যাগ ফোর্স বেড়ে যাবে, তো ড্র্যাগ ফোর্স বাড়া মানে তো ভেলোসিটি কমে যাওয়া। যে তোমার কাছে দেখে মনে হবে কি, যে এই ব্যাপারগুলি খেয়াল করো, এই যে 6 পাই এটা, এগুলি তো
কনস্ট্যান্ট ভ্যালু। এখন রেডিয়াস যদি বাড়ে তো তাহলে ভেলোসিটি কি হবে, মনে হবে যে তোমার কাছে যে ভেলোসিটি, যে টার্মিনাল ভেলোসিটি ভ্যালুটা কমে যাবে, কিন্তু আসলে ব্যাপারটা এমন না। এই জিনিসটাই অনেকজন ভুল করে, বুঝছো? তোমাদের কোয়েশ্চেন পেপারের মধ্যে একটা কোয়েশ্চেন পাবা যে স্যান্ড, সিল্ট, ক্লে এরকম কতগুলি পার্টিকেল পানি দিয়ে ফেলে, বুঝছো? পানির মধ্যে দিয়ে এরকম ফেলে, তো দেখা গেছে কি যে বড় সাইজের পার্টিকেল গুলি নিচে নামছে সবার আগে, আর একটু ছোট সাইজের পার্টিকেল গুলি এর উপরে, এর থেকেও ছোট সাইজের পার্টিকেল গুলি আরো উপরে। তো এখন বললো যে কেন, যে এখানে থেকে তুমি দেখে কি বুঝলা যে এমন ভাবে অ্যারেঞ্জমেন্টটা কেন হয়েছে? তো এখন এখানের মধ্যে তোমার এক্সপ্লেনেশন দেওয়া লাগবে কি যে রেডিয়াস বাড়লে, ঠিক আছে, যে সাইজ অফ দ্য অবজেক্ট বাড়লে পরে কেন টার্মিনাল ভেলোসিটির ভ্যালু বেশি। সো তুমি ডিরেক্টলি এই ফর্মুলার রেফারেন্সে বললে তোমাকে পুরো মার্কটা দিবে না। যে তুমি ডিরেক্টলি যদি এই ফর্মুলার রেফারেন্সে চলে আসো, সো তখন তোমাকে কি করবে না, ফুল মার্কসটা দিবে না। 3 মার্কস এর কোশ্চেন তো তোমাকে 1 দিবে, ম্যাক্সিমাম 2 দিতে পারে। সো তাহলে হাউ টু অ্যানসার দিস, এমন টাইপের কোশ্চেন গুলো আমাদের এমন ভাবে অ্যানসার করতে হবে। খেয়াল করো যে তুমি বলবা যে as r increases drag force increases, এটা নিয়ে কোনো সন্দেহই নাই। কিন্তু আর যদি বাড়ে, যে একটা অবজেক্টের সাইজ যদি বাড়ে তার ওয়েটও কি করবে, বাড়বে না? যে তার ডেনসিটি যদি ফিক্স থাকে তো তাহলে একটা অবজেক্ট সাইজে যত বড় হবে সে কি তার ওয়েট তত ইনক্রিজ করবে না? তো তাহলে as r increases weight also increases। তো এইখানে লাগা গেল ঘাপলা। এইখানে আবার অনেকজন আরেক ভাবে কনফিউজড হয়ে যায়। তারা ভাবে কি যে রেডিয়াস বাড়লে ড্র্যাগ ফোর্সও বাড়ে, রেডিয়াস বাড়লে ওয়েটও বাড়ে। তো তার মানে তো রেডিয়াস বাড়া কমা দিয়ে কোন রকমের চেঞ্জই আসার কথা না, ভেলোসিটি অলওয়েজ সেম থাকার কথা। মেইন কনসেপ্টের ভুলটা কোন জায়গায়? কনসেপ্টের ভুলটা হলো এখানে, যে ড্র্যাগ ফোর্সের সাথে রেডিয়াসের রিলেশনশিপ হলো এইটা, যে ড্র্যাগ ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেডিয়াস। তো তার মানে রেডিয়াস ডাবল হলে ড্র্যাগ ফোর্স কি হবে, ডাবল হবে। রেডিয়াস 3 টাইমস হলে ড্র্যাগ ফোর্সও 3 টাইমস হবে। ব্যাপারটা বুঝতে পারতেছো কি বলতেছি প্রভা? ওকে, তো তাহলে এটা হলো ড্র্যাগ ফোর্সের সাথে রিলেশন, কিন্তু ওয়েটের সাথে যে রিলেশন, ওয়েট ইজ ইকুয়াল টু mg ফার্স্টে। এখানে তো আমরা রেডিয়াসের ব্যাপারই পাইলাম না। ইয়েস, লিনিয়ার প্রপোর্শন, ড্র্যাগ ফোর্সের সাথে লিনিয়ার প্রপোর্শন। কিন্তু এখানে দেখো মাস ইজ ইকুয়াল টু হোয়াট, মাস দিয়ে তো আমরা এখন রিলেশনশিপ বুঝতেছি না। সো মাসের জায়গায় কি করলাম, ডেনসিটি ইনটু ভলিউম। এখন এসে আমাদের মেইন কাহিনীটা, ভলিউমটা হলো 4/3 পাই আর কিউব। এই তো হয়ে গেল কাহিনী। কি কাহিনী? ডেনসিটি কনস্ট্যান্ট, 4/3 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট। তো তাহলে ওয়েটের সাথে রেডিয়াসের রিলেশনশিপটা কেমন? ওয়েটের সাথে রেডিয়াসের রিলেশনশিপ হলো ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর কিউব। তো তার মানে রেডিয়াস যদি কি হয়, রেডিয়াস যদি ডাবল হয়, ব্যাপারটা খেয়াল করো। এই যে রিলেশনশিপ গুলো বলছিলাম না, প্রপোর্শনালিটির ব্যাপারগুলো যত ভালোভাবে তুমি ধরতে পারবা, কোয়েশ্চেন অনেক ইজিলি, অনেক তাড়াতাড়ি তুমি রাইট একটা কনক্লুশনে আসতে পারবা। যে দেখো রেডিয়াস যদি ডাবল হয় তো তাহলে কি হচ্ছে, রেডিয়াস যদি ডাবল হয় ড্র্যাগ ফোর্স ডাবল হবে, কিন্তু ওয়েট হবে কত, ডাবল এর কিউব, মানে 2 টাইমস এর কিউব, মানে 2 এর কিউব কত, 8 টাইমস। তো তার মানে কি, রেডিয়াস বাড়লে ড্র্যাগ ফোর্স বাড়ে, রেডিয়াস বাড়লে ওয়েটও বাড়ে, কোনো ভুল নাই এই কথাতে। কিন্তু এটা ইনকমপ্লিট একটা কথা। ইনকমপ্লিট কেন? বিকজ ইয়েস, রেডিয়াস বাড়লে ড্র্যাগ ফোর্সও বাড়তেছে, রেডিয়াস বাড়লে ওয়েটও বাড়তেছে, কিন্তু কাকে কত বেশি এফেক্ট করতেছে বা কাকে কত কম এফেক্ট করতেছে এই ব্যাপারটুকু তোমাকে কি করে ফেলতে হবে, ক্লিয়ার আপ করে ফেলতে হবে। সো রেডিয়াস বাড়লে ড্র্যাগ ফোর্স বাড়ে, ইয়েস দ্যাটস ট্রু, বাট এটার সাথে রিলেশনশিপটা কি, লিনিয়ার রিলেশনশিপ। যে ড্র্যাগ ফোর্স
রেডিয়াসের সাথে জাস্ট ডিরেক্টলি প্রপোর্শনাল, কিন্তু ওয়েটের সাথে রেডিয়াসের রিলেশনশিপ কেমন? কিউবিক রিলেশনশিপ, যে রেডিয়াস ডাবল হলে ওয়েট 8 টাইমস বাড়বে, যে 8 গুণ হয়ে যাবে। রেডিয়াস যদি 3 টাইমস বাড়ে তো তাহলে ওয়েট 27 টাইমস বাড়বে, বুঝছো? তো তাহলে এইখানে থেকে আমরা ব্যাপারটা বুঝে গেলাম কি, যে রেডিয়াসের ইফেক্টটা ওয়েটের উপরে বড় ইফেক্ট ফেলে, ড্র্যাগ ফোর্সের উপরে কম ইফেক্ট ফেলে। সো তাহলে এর জন্য সাইজে যদি বড় হয়, ওয়েটও বাড়ছে, ড্র্যাগ ফোর্সও বাড়ছে। কিউবের ব্যাপারটা এখানের মধ্যে দেখো আদিব, যে ওয়েট ইজ ইকুয়াল টু এইটা রো ইনটু 4/3 পাই ইনটু জি ইনটু আর কিউব। এই সব জিনিস এই যে এই জায়গাটায় পুরোটা জিনিসই কি কনস্ট্যান্ট। তো তাহলে ওয়েটের সাথে যে এই সবকিছু যদি কনস্ট্যান্ট থাকে তো তাহলে ওয়েটের সাথে রেডিয়াসের রিলেশনশিপ কেমন? ডাইরেক্টলি প্রপোর্শনাল। এরকম ওয়েট ইজ প্রপোর্শনাল টু আর কিউব। সো এখানে থেকে আমরা বুঝে গেছি যে রিলেশনশিপটা হলো কিউবিক ওয়েতে চলতেছে, বুঝছো? জি ভাই। সো এইভাবে করে আমরা তখন অ্যানসারটার মধ্যে লিখবো। এটা তোমাদের ওই বুকলেট সলভিং এর ওখানের মধ্যেও আমরা আরো ডিটেইলে ডিসকাস করব, যে ওখানে কোশ্চেনের সাথে একদম ডাইরেক্টলি রিলেট করে তখন আমরা আরো বলতে পারবো, বুঝছো? জি ভাই। আচ্ছা, সো এখন তোমাদেরকে একটা কাজ করে, যে ওই প্লিমজল লাইন এন্ড ওই রিলেটেড আমার একটা ভিডিও আছে, ওইটা দেওয়ার পর তোমাদের কিন্তু ফ্লুইড মেকানিক্স এর কাজ শেষ, বুঝছো? আমাদের ফ্লুইডস এর টপিক শেষ, 2A ডান। তো তোমাদের এইটার চেক পয়েন্ট এন্ড এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলা করে ফেলতে হবে, ওকে? সো আমি ফার্স্ট ওই প্লিমজল লাইনের ওই ভিডিওটা দিয়ে দেই, ওইটা ফার্স্টে দেখবা। প্লিমজল লাইনের এই ব্যাপারটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, যে শিপ গুলা কিভাবে ফ্লোট করতেছে, কোন সিজনে কত ডেপথ পর্যন্ত কিভাবে ফ্লোট করে থাকে এন্ড এভরিথিং, এগুলা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। এগুলি যত ভালো মতো বুঝবা তত তোমার মনে করো যে কোয়েশ্চেন পেপারের অ্যান্সার করতে আরো ইজি হবে, ওকে? ওকে, সো তাহলে তোমাদের মেসেঞ্জার গ্রুপে দেখো দুইটা জিনিস অলরেডি দিয়ে দিছে। আচ্ছা, রাফিনা কি রেডিয়াস এফডি, আচ্ছা এখানের মধ্যে খেয়াল করো রাফিন, যে তোমার ড্র্যাগ ফোর্সের যে ফর্মুলাটা ছিল এটা ছিল 6 পাই আর এটা ভি, রাইট? সো এখন দেখো এই ফর্মুলাতে ড্র্যাগ ফোর্সের সাথে রেডিয়াসের রিলেশনশিপ কেমন এটা আমি সেট আপ করতে চাই। তো ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড খেয়াল করো, ড্র্যাগ ফোর্স আর রেডিয়াস। রেডিয়াসের সাথে বাকি যেগুলি আছে তারা যদি কি হয়, ইফ দে আর কনস্ট্যান্ট, তো তাহলে ড্র্যাগ ফোর্সের সাথে রেডিয়াসের রিলেশনশিপ কেমন? ডিরেক্টলি প্রপোর্শনাল, যে রেডিয়াস যদি বাড়ে ড্র্যাগ ফোর্স বাড়বে, রেডিয়াস যদি কমে ড্র্যাগ ফোর্স কমবে। এটা নিয়ে কি কোনো প্রবলেম আছে? না, এটা বুঝছি। ওকে, এখন ওয়েটের সাথে রিলেশনশিপটা দেখো, যে ওয়েট ইজ ইকুয়াল টু হোয়াট? 4/3 পাই ইনটু ডেনসিটি ইনটু জি আর এই যে আর কিউব। তো এখন এখানের মধ্যে দেখো ওয়েটের সাথে রেডিয়াসের রিলেশনশিপ দেখবো। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? ইয়েস, এই জিনিসটাই প্রভাব, যে ওয়েটের কারণে রেডিয়াস কি বলে স্ফিয়ার ফলস ফাস্টার, যে রেডিয়াস যদি বাড়ে তো তাহলে ড্র্যাগ ফোর্স বাড়তেছে কিন্তু ওয়েট আরো বেশি গুণ বাড়তেছে। তো এর জন্য ওয়েটের উপর ইফেক্টটা বেশি, তো এর জন্য ইনক্রিজ ইন ওয়েটটা গ্রেটার হয়, বুঝছো? তো এখন এখানে রাফিন দেখো, এই যে 4/3 পাই রেডিয়াস কি বলে ডেনসিটি ইনটু জি, এই জিনিসগুলা যদি কনস্ট্যান্ট হয় তো তাহলে ওয়েটের সাথে রেডিয়াসের রিলেশনশিপ কেমন? এইটা, তাই না? হ্যাঁ, তো তাহলে রেডিয়াসের সাথে ওয়েটের রিলেশনশিপ হলো এরকম কিউবিক, আর ড্র্যাগ ফোর্সের সাথে রেডিয়াসের রিলেশনশিপ হলো এরকম লিনিয়ার, যে ড্র্যাগ ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেডিয়াস, শুধু ডিরেক্টলি প্রপোর্শনাল, আর এখানে ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেডিয়াস কিউব। তো এখন এখানের মধ্যে বলো, যে রেডিয়াস যদি ইনক্রিজ করে, যে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার যদি ডাবল হয়, তো তাহলে
সে ড্র্যাগ ফোর্সের উপরে কেমন ইফেক্ট ফেলবে আর ওয়েটের উপরে কেমন ইফেক্ট ফেলবে। রেডিয়াস যদি ডাবল হয় ড্র্যাগ ফোর্স ডাবল হবে, দ্যাটস ট্রু। তো তার মানে অপোজিং ফোর্স বাড়লো, কিন্তু রেডিয়াস যদি ডাবল হয় ওয়েট কি করবে? ডাবলের কিউব টাইমস বাড়বে না? সো ডাবলের কিউব কত? ডাবল মানে তো টুয়াইস, তো তার মানে 2 এর কিউব, তো তার মানে ওয়েটটা কত টাইমস বাড়বে? 8 টাইমস, তাই না? সো তাহলে ওয়েটটা, রেডিয়াসটা ডাবল হয়েছে, সো এটা দুইজনের উপরে কেমন ইফেক্ট ফেললো? ফার্স্টে মনে করো ওয়েট ছিল এমন, ড্র্যাগ ফোর্স ছিল এমন, সো ইউ থট আচ্ছা ড্র্যাগ ফোর্স তো সারফেস এরিয়ার উপরে ডিপেন্ড করে, সো হোয়াট আই শুড ডু, আমি রেডিয়াসটাকে বাড়ায় দেই। তো তুমি রেডিয়াসটাকে করে দিলা ডাবল। ইউ থট যে ড্র্যাগ ফোর্স বাড়বে, ইয়েস ইউ আর রাইট ইন দ্যাট, যে ড্র্যাগ ফোর্স আগে থেকে ডাবল হইলো, কিন্তু রেডিয়াসটাকে যে ডাবল করছে এর জন্য ওয়েট কি করবে? 8 টাইমস ইনক্রিজ করবে। সো তাহলে কি রেডিয়াস বাড়াইলে ওয়েটের থেকে তুমি ড্র্যাগ ফোর্সকে বড় করতে পারলা? তো তাহলে এই ব্যাপারটাই বলছিলাম যে রেডিয়াস বাড়াইলে পরে আমাদের ওয়েটের উপরে ইফেক্টটা কি থাকে? আরো বেশি গুণে থাকে। তো এর জন্য লার্জার অবজেক্টস কি করে? তাড়াতাড়ি নিচে পড়ে, বুঝছো? এখানে মধ্যে মেইন ব্যাপারটা মাথায় রাখা লাগবে যে ডেনসিটিটাকে কনস্ট্যান্ট থাকতে হবে। এইটাই বলছি যে কোশ্চেন পেপারে যখন করব তখন আবার এটা নিয়ে ডিটেইলে ডিসকাস করব, বুঝছো? ওকে, সো তাহলে তোমাদেরকে যে দুইটা ভিডিও দিয়ে দেওয়া হয়েছে দেখো, যে প্লিমজল লাইন আর কি বলে টার্মিনাল ভেলোসিটি চ্যাপ্টারের চেক পয়েন্ট ডিসকাস করা হয়েছে একটায়, আর এক্সাম প্র্যাকটিস অফ 2A ওইটার সলিউশন দেওয়া আছে আরেকটা ভিডিওতে। সো তাহলে নেক্সট ক্লাসের আগে এগুলা করে ফেলবা। হ্যাঁ, ওই জিনিসটাই যে ওয়েট বাড়লে পরে তখন তাড়াতাড়ি সিঙ্ক করে এমন টাইপের, বুঝছো আদিব? এই মিটিং এর 1 মিনিটেরও কম আছে, এখনই শেষ হয়ে যাবে। সো তাহলে তোমরা এই ভিডিওগুলো দেখে ফেলো, ঠিক আছে? আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।